প্রত্যয়ের গাড়ি থামার সঙ্গে সঙ্গে সে দৌড়ে পালিয়েছে। প্রত্যয় ফ্রেশ না হয়েই উপর হয়ে শুয়ে পড়ল। পুরো বাসায় এখন সে একা আছে। প্রত্যয়ের কষ্ট মিশ্রিত চোখের পানিতে ওর বালিশ ভিজে যাচ্ছে। ওর কান্নার কোনো শব্দ নেই, শুধু অঝরে নোনা পানি ঝরে বালিশ ভিজে যাচ্ছে। সে কাঁদছে কেন? তুয়ার কষ্ট দেখেই নাকি তুয়ার প্রশ্নে ক্ষতবিক্ষত হয়ে? প্রত্যয় বালিশটা আঁকড়ে ধরে চোখের পানি ফেলতে থাকলো। এভাবে কিছুক্ষণ থাকতে থাকতে প্রত্যয় ঘুমিয়ে গেল। সন্ধ্যার একটু আগেই প্রত্যয় উঠে ফ্রেশ হয়ে হসপিটালে গেল। ওর আব্বু আম্মু তখনও হসপিটালেই ছিলেন। এখানে থাকলে তুয়া বেশি হাইপার হয়ে যাচ্ছে, এজন্য প্রত্যয় তুয়াকে রিলিজ করার পারমিশন দিল। তুয়া ভুল করে একবার প্রত্যয়ের দিকে তাকায়নি। তুয়ার আব্বু আম্মু মেয়েকে নিয়ে বের হলেন। প্রত্যয় ওনাদের গায়েতে তুলে দিয়ে ওটির ড্রেস পরে ওটিতে ঢুকে গেল। সে রাত 3টার আগে বাসায় ফিরতে পারবে কিনা সন্দেহ, কারণ রাতেই ওর দুটো অপারেশন করতে হবে। পরদিন সকালে প্রত্যয় ওর আব্বু আম্মুর সঙ্গে নাস্তা করতে বসেছে। প্রত্যয়ের আব্বু টুকটাক যা জিজ্ঞাসা করছেন প্রত্যয় তার উত্তর দিচ্ছে। তখন কলিং বেল বেজে উঠল। প্রত্যয়ের আম্মু দরজা খুলে দেখে প্রিয়ম এসেছে। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়ম দ্রুত পায়ে হেঁটে ও রুমে গিয়ে শব্দ করে রুমের দরজা আটকে দিল। কাউকে কিছু বলার সুযোগটুকুও দিল না সে। প্রত্যয়ের সামনে প্রিয়ম কখনো অভদ্র আচরণ করে না, কারণ সে সাহস প্রিয়মের বুকে নেই। এজন্য ওর এমন আচরণে সবাই খুব অবাক হলো। প্রত্যয়ের আম্মু দেখলেন একটা মেয়ে দরজার সামনে মুখ কাঁচোমাচো করে দাঁড়িয়ে আছে। প্রত্যয়ের আম্মু মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। মেয়েটা মাথা নিচু করে নিল। প্রত্যয় আর ওর আব্বু দরজার সামনে এসে দাঁড়ালো। মেয়েটি ওনাদের দেখে মাথাটা আরো নিচু করে বলল, আমার নাম চাঁদ, আমি প্রিয়মের বিয়ে করাবো। কথাটা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রিয়মের বউ মানে? সে আবার কখন বিয়ে করলো? প্রত্যয়ের আম্মু কথাটা শুনে হতভম্ব হয়ে গেলেন। উনি কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছেন। প্রত্যয়ের আব্বু অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছেন। সকালবেলা যে এত বড় শখ পাবেন তা ওনার ধারণার বাইরে ছিল। প্রত্যয় ধীর কণ্ঠে মেয়েটিকে বলল, তুমি ভেতরে এসো। মেয়েটি ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। প্রত্যয় চাঁদকে সোফাতে বসতে বলে দরজা আটকে দিল। প্রত্যয়ের আব্বু আম্মু শব্দহীনভাবে এখনো দাঁড়িয়ে আছেন। প্রিয়ম যে ওনাদের ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত নেবে তা ওনারা কল্পনাও করতে পারেননি। প্রত্যয়ের আম্মু প্রিয়মের এমন কাজে কষ্ট পেয়ে রুমে গিয়ে কাঁদতে লাগলেন। প্রত্যয়ের আব্বু ওখানে দাঁড়িয়ে না থেকে স্থান ত্যাগ করলেন। ওনাদের আর কিছু বলার নেই। প্রত্যয় এক গ্লাস পানি এনে চাঁদকে দিল। চাঁদ বিনা বাক্যে গ্লাসের সবটুকু পানি শেষ করলো। এই পানিটুকু চাঁদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল। প্রত্যয় চাঁদের সামনে বসে মুচকে এসে বলল, আমি প্রিয়মের বড় ভাইয়া, তুমিও আমাকে ভাইয়া বলে ডাকবে। চাঁদ প্রত্যয়ের কথা শুনে নিচের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। প্রত্যয় চাঁদকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। প্রিয়ম এখন কিছুতেই দরজা খুলবে না। ওর রাগ কমানো অবধি সে দরজা খুলবে না। এজন্য প্রত্যয় ইচ্ছে করে চাঁদকে গেস্ট রুমে ফ্রেশ হতে বলেছে। চাঁদ প্রত্যয়ের কথা মতো রুমে ঢুকে গেল। প্রত্যয় ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুর হাত দুটো ধরে বলল, আম্মু কেঁদো না, প্রিয়ম বের হোক, ওর রাগ কমুক, তখন না হয় ওর এই কাজের কারণটা জানবে। আমরা চোখে যা দেখি সেগুলো তো সবসময় সত্যি হয় না, সত্যির পেছনেও কখনো কখনো কারণ লুকিয়ে থাকে। আম্মু, পুরো ঘটনাটা না জেনে প্রিয়মকে ভুল বোঝো না। আর ওই মেয়েটা খুব ভয় পেয়ে আছে, তুমি একটু শান্ত হও। আমরা সবাই ঠান্ডা মাথায় আগে পুরো ঘটনাটা শুনি। প্রত্যয়ের আম্মু প্রত্যয়ের হাত ধরে কেঁদে উঠলেন। ওনার এই ছেলেটা সত্যি খুব বুঝদার। সে যে কোনো সমস্যাকে সহজ পন্থায় সমাধান করার পথ খুঁজে। ওনার নিজের কাছেই মনে হয় উনি রত্নগর্ভা, কারণ তিনি দুটো হীরের টুকরো ছেলেকে জন্ম দিয়েছেন। প্রিয়ম আর প্রত্যয় দুজন আলাদা ধাঁচের মানুষ হলেও তারা যথেষ্ট ভদ্র ছিলেন। হঠাৎ কি এমন হলো যে প্রিয়ম এমন সিদ্ধান্ত নিল? একটাবার কি ওনাদের বলা যেত না? প্রিয়মের এমন কাজে ওরা আব্বু আম্মু খুব কষ্ট পেয়েছেন, কারণ ওনারা সবসময় ছেলেদের সঙ্গে বন্ধুর মতো মিশে এসেছেন। তারা চায় ছেলেরা ওনাদের কাছে ফ্রি হয়ে সব কথা শেয়ার করুক, তাদের সব ভালো মন্দ অনুভূতির কথাও নিজে থেকেই ওনাদের জানাক। এতদিন তো সেইভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে ভরসার জায়গাটুকু প্রিয়ম নিজে হাতে ভেঙে চুরে তছনছ করে দিল। প্রত্যয় ওর আব্বু আম্মুকে অনেক কথাই বলল। এটা ওনাদের কাছে নতুন কিছু না। ছোট থেকেই প্রিয়ম ভুল করলে প্রত্যয় নিজে সেই ভুলের সমাধান খুঁজে বের করে। প্রত্যয় আর 5টা ভাইদের মতো ভুল বুঝে রেগে প্রিয়মকে মারধর করে না, গালমন্দ করে কটু কথা বলে ভাইয়ের মনটা পিষিয়ে দেয় না, বরং সে মাথা ঠান্ডা রেখে কাজ করে।
প্রত্যয় আজও প্রিয়মকে সাপোর্ট করলো। প্রত্যয়ের আম্মু প্রত্যয়ের কথা শুনে কান্না বন্ধ করলেও উনি কিছুতেই রুম থেকে বের হলেন না। প্রত্যয় ওর আব্বু আম্মুকে চেঁচামেচি করতে নিষেধ করলো। সে ব্যাপারটা ঠান্ডা মাথায় ম্যানেজ করতে যায়। প্রত্যয় মনে করে হয়তো চেঁচামেচি করে লোক জানালে দেখা যাবে ঘরের কাহিনী বাইরে গিয়ে আর বিশ্রীভাবে ডালপালা ছড়াবে। তুয়া চুপটি করে ওই রুমে শুয়ে আছে। তুয়ার খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে। এত বড় একটা ঘটনা ঘটলো, মৃত্যু তবু তুয়ার কাছে একবারও আসেনি। তুয়া মৃত্যুর কথা ভেবে বলল, সুসময়ের বন্ধু অসময়ে নাই, বিপদে পড়িলে কেউ কাহারও নয়। প্রবাদটা বেশ কয়েকবার তুয়ার মনে মনে আওড়ালো। ওর ঠোঁটের কোণে তার ছেলে হাসি ফুটে উঠল। কালকে থেকে বেশ কয়েকজন এসে ওকে সান্ত্বনা দিয়ে গেছে। কেউ বা আফসোস প্রকাশ করেছে, কেউ কেউ তো জানতেও চেয়েছে ছেলেগুলো কতজন ছিল, কয়জন মিলে ধর্ষণ করেছে। এগুলো শুনে তুরা গোনাদের বাসা থেকে বের করে দিয়েছে। কিন্তু সে কতদিনের মুখ আটকে রাখবে, কতদিন বোনকে ঘরবন্দি করে রাখবে? তুয়া ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলল, এসব শুনেই আমাকে জীবন কাটাতে হবে, কারণ আমি ধর্ষিতা। রনিতের বাসায় কয়েকজন প্রতিবেশী এসেছেন। পলক ওনাদের সালাম দিয়ে নাস্তা আনতে গেল। দিশা সোফাতে বসে মুভি দেখছিল। পলকের শাশুড়ি পান চিবোতে চিবোতে এই গল্প জুড়ে দিলেন। ওনাদের পাড়ায় কে কী করেছে, কার কী হয়েছে, এসব নিয়ে আলোচনা হচ্ছে। দিশার ফোন বাজছে বলে সে ছাদে চলে গেল। পলক এসে ওনাদের নাস্তার ট্রেটা রাখতেই একজন মহিলা বলে উঠলেন, নতুন বউ, এখন পদ্ধতি আর কইর না। ওনার কথাটা পলক ঠিক বুঝতে পারল না, তাই বোকার মতো প্রশ্ন করলো। পদ্ধতি মানে? পলকের কথা শুনে ওই মহিলা পলকের শাশুড়িকে খেলা দিয়ে হাসতে হাসতে বললেন, ও মা, বউ দেহি এখনো কিছুই বোঝে না। রনিত কি বউকে আদর আহ্লাদ করেনি গো? রনিতের মা। মহিলার মাথায় বুদ্ধি ছিটে ফোটা থাকলেও ওনার মাকে এসব কথা জিজ্ঞাসা করতেন না। কথাটা বলে উনি সহ বাকিরাও হাসতে লাগলেন। মনে হচ্ছে ওনারা নতুন কোনো ইতিহাস রচনা করে ফেলেছেন। রনিতের আম্মু আপন মনে পান চিবোতে ব্যস্ত। পলক লজ্জায় মাথা নিচু করে দ্রুত ওখান থেকে চলে গেল। প্রথম দেখায় যে কাউকে সরাসরি এসব কথা বলা যায় তা পলকে জানা ছিল না। পলক রুমে যেতে যেতে শুনল এক মহিলা বলছেন, কেন গো রনিতের মা, তোমার পোলা আর বউয়ের কি সকালে গোসল দিতে দেখো না? রনিতের আম্মু পানের পিক ফেলে বলেন, মা হয়ে এসব দেখতে যাব? তোমরাও যে কি কও না গো বউ। আরেকজন মহিলা আঙুলে লেগে থাকা পানের চুনটুকু মুখে দিয়ে বলেন, ওই মুখ বললে আছে না, ওই পোলা বিয়া কইরা হানিমুন না জানি কি কয় ওইসব কইরা বউরে নিয়ে রং ঢং কইরা আমোদ ফুর্তি কইরা বেড়াইতো। এত এত দামি দামি খাবার গিলাইতো, সে বউ এখন ঢুকসি হইয়া পেটে চর্বি জমাইছে। এখন হাজার চেষ্টা কইরাও সালপাল হইতেছে না। তাই কইতেছি দিশা আর পালকরে বাচ্চার লইতে কও। আমি বাচ্চা নিলে তো আপনি এসে আমার ডেলিভারি করে দিয়ে যাবেন না? আমাকেই আমার ডেলিভারি করতে হবে, তাই আপনি আমার সময় মতো সিদ্ধান্ত নেব। আপনি এখন তেল মারা বন্ধ করুন, যত সব আহ্লাদ। কথাটা বলেই দিশা হন হন করে চলে গেল। দিশার কথা শুনে কেউ কিছু বলার সাহসই পেল না। পলক কিছু বলল না দেখে ওকে নিয়ে সবাই হাসাহাসি করলো। আর দিশার কড়া জবাবে তাদের মুখ বন্ধ হয়ে গেল। একই বলে শক্তের ভক্ত নরমের জম। চাঁদ গেস্ট রুমে চুপটি করে বসে আছে। প্রিয়ম এখনও ওই রুম থেকে বের হয়নি। প্রত্যয়ের জরুরি কল এসেছে, সে রেডি হয়ে দ্রুত বের হয়ে গেল। যাওয়ার আগে সে আম্মুকে বলে গেল চাঁদকে কিছু খেতে দিতে। প্রত্যয় একতলাতে যেতে ইচ্ছের মুখোমুখি হলো। ইচ্ছে ওদের দরজার সামনে রান্নাবাটি খেয়েছিল। প্রত্যয় ইচ্ছের কাছে গিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলো, ইচ্ছে মনি কি করছো? ইচ্ছে পেছনে তাকিয়ে প্রত্যয়কে দেখে দৌড়ে পালালো। প্রত্যয় এত ডাকলো তবু সে শুনো না। প্রত্যয় আর না দাঁড়িয়ে স্থান ত্যাগ করলো। তো একা একা রুমে বসে কান্না করে। ওকে জোর করে খাওয়ালে খায়, আর না হলে তো শব্দও করে না। তুরাগ নিজে হাতে তুয়ার জন্য অন্য পাস্তা বানিয়ে তুয়াকে বলল, তুয়া খেয়ে দেখ তো কেমন হয়েছে। তুয়া তুরাগের মুখের দিকে তাকিয়ে আছে। বোন কিভাবে তাকিয়ে থাকতে দেখে তুরাগ বলল, এত কষ্ট করে বানালাম, খেয়ে দেখ। তুয়া চোখের পানি মুছে তুরাগকে সরাসরি বলল, ভাইয়া দয়া দেখাচ্ছিস? কই, আগে তো পাস্তার জন্য তোর পেছনে ঘুরলেও বানাতি না, বরং বাইরে থেকে এনে খাওয়াতি। আজকে আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছিস কেন? তোদের এত ভালোবাসা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার প্রতি তোদের এতটা কেয়ার আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আমি অন্য কেউ।
তুরাগার একটা কথাও বলতে পারল না। চোখের পানি মুছতে মুছতে সে চলে গেল। বোনের করা প্রশ্নের উত্তর তা জানা নেই। তোর আম্মু আব্বু পর্দার আড়ালে দাঁড়িয়ে অশ্রু ঝরাতে লাগলেন। তুয়া পাশ ফিরে শুয়ে কাঁদতে লাগলো। চোখের পানিটা যেন এখন ওর নিত্যদিনের সঙ্গী। তুয়ার সঙ্গে যে এমন কিছু ঘটবে এটা ওর ধারণা বাইরে ছিল। সে তো শার্ট আর জিন্স পরে রাস্তায় বের হয়নি। ওর শরীরে মার্জিত সালোয়ার কামিজ আর মাথায় হিজাব পরা ছিল। দেহের প্রতিটা ভাঁজ বোঝা যায় এমন পোশাক তো ছিল না ওর শরীরে। তাহলে কেন থেকে ধর্ষিতা হতে হলো? যুক্তিবাদীরা অনেকেই বলে মেয়েদের পোশাকের মাধ্যমে মেয়েরা ধর্ষণকে আহ্বান জানায়। তাহলে তুয়ার মতো মার্জিত পোশাকের মেয়েগুলো ছাড় পায় না কেন? এসব প্রশ্নের উত্তর কখনো মিলে না, আর মিলবেও না। প্রত্যয়ের আম্মু সারাদিন তুয়াদের বাসায় আসেননি। ওনার বাসায় যা ঘটে গেছে তা তিনি কাউকে বলতেও পারছেন না। অন্যদিকে চাঁদ বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। প্রত্যয়ের আব্বু বাইরে চলে গেলেন। সন্ধ্যার পর প্রত্যয় বাসায় ফিরল। প্রিয়ম এখনও দরজা খুলেনি। চাঁদ মাথা নিচু করে কাঁদছে। প্রত্যয়ের আম্মু চাঁদকে খেতে দিয়েছেন, সে একটু কিছু খায়নি। প্রত্যয় ফ্রেশ হয়ে এসে প্রিয়মের রুমের দরজায় নক করে বলল, প্রিয়ম, আমি ছাদে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ছাদে এসো। কথাটা বলেই প্রত্যয় ছাদ চলে গেল। প্রত্যয় যাওয়া 3 মিনিট পর প্রিয়ম রুম থেকে বের হলো। ওর আম্মু ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন। প্রিয়মের চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। প্রিয়মকে দেখে চাঁদ এসে বলল, এমন করছো কেন তুমি? প্লিজ কথা বলো। প্রিয়ম চাঁদের দিকে তাকিয়ে বলল, আগামী 1 সপ্তাহ তোমাকে আমার চোখের সামনে যেন না দেখি। যদি ভুলও আমার সামনে পড়ো তাহলে তোমার কপালে মারাত্মক দুঃখ আছে। কথাটা বলেই প্রিয়ম ছাদে চলে গেল। সে সবাইকে এড়িয়ে গেলেও প্রত্যেকে এড়িয়ে যেতে পারে না। প্রত্যেক যেমন প্রিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেয় না, তেমনি প্রিয়মও ভাইয়ের জন্য প্রাণ বিসর্জন দিতে দুবার ভাববে না। ওদের 2 ভাইয়ের সম্পর্কের বাঁধনটা এতটাই মজবুত। প্রত্যয় রেগে গেলেও প্রিয়মকে তুই বলে না। সে সবসময় বিনয়ীভাবে তুমি বলেই ডাকে। প্রিয়ম যতই অপরাধ করুক না কেন। প্রত্যয় ছাদে এসে দাঁড়িয়ে আছে। প্রিয়ম গিয়ে মাথা নিচু করে প্রত্যয়ের পাশে দাঁড়ালো। প্রত্যয় ঘাড় ঘুরিয়ে প্রিয়মের মাথা নিচু করে থাকতে দেখে জড়িয়ে ধরল। প্রিয়ম ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। প্রত্যয় প্রিয়মের পিঠে হাত রেখে বলল, সব সমস্যার একটা হলেও সমাধান আছে, শুধু খুঁজে বের করার অপেক্ষা। আমি আছি আমার ভাইয়ের পাশে। এই আশ্বাসটুকু প্রিয়মের জন্য যথেষ্ট। প্রত্যয় বেশ কিছুক্ষণ প্রিয়মকে জড়িয়ে ধরে থাকলো, কারণ সে প্রিয়মকে স্বাভাবিক করতে চায়। সে স্বাভাবিক হলে তবেই তো পুরো কাহিনীটা খোলাসা হবে। প্রত্যয় একটু পর প্রিয়মকে ছেড়ে ওর মুখ মুছে দিল। 2 ভাই ছাদের কিনারায় পাশাপাশি বসলো। প্রত্যয় পাশে থাকা ট্রে থেকে স্যান্ডউইচ আর কফি মগ প্রিয়মকে দিয়ে বলল, এটা ধরো, আগে স্যান্ডউইচ খেয়ে পানি খাবে, তারপর কফিটা খাবে, না হলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। আমি জানি তুমি সারাদিন কিছু খাওনি, এখন কোনো অজুহাত চলবে না। দ্রুত স্যান্ডউইচ ফিনিশ করে কফি খাবে, তাহলে মাথা ব্যথা কমে যাবে। চোখের পানি পড়া কারণে সত্যি প্রিয়মের মাথা ব্যথা করছিল। প্রিয়ম অন্যদিকে ঘুরে চোখ মুছে নিল। সে আব্বু আম্মু আর ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে। একথা ভাবলেই ওর মরে যেতে ইচ্ছে করছে। প্রত্যয়ের কথা মতো প্রিয়ম স্যান্ডউইচ খেয়ে পানি পান করে কফি মগ হাতে নিল। প্রত্যয় ওর মগে একটা চুমুক দিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, চাঁদের সঙ্গে কি তোমার সত্যি বিয়ে হয়েছে? প্রিয়ম মাথা নিচু করে বলল, জি ভাইয়া। তো আপু বউ খেলবা? ইচ্ছে তোয়াকে কথাটা বলেই দাঁত বের করে হাসলো। তোয়া ইচ্ছের দিকে তাকে না সূচক মাথা নাড়ল। তোয়া খেলবে না বলায় ইচ্ছের মুখের হাসিটা মলিন হয়ে গেল। আজকাল তোয়ার কিছু ভালো লাগে না। ও জীবনটা যেন অদ্ভুত এক গোলক ধাঁধায় আটকে গেছে। কষ্টগুলো বেহায়ার মতো এসে তোয়ার জীবনে ভিড় জমিয়েছে। 1 সপ্তাহ হলো তোয়ার রুম থেকে বের হয়নি, কারোর সঙ্গে তেমন কথাও বলেনি। তোয়ার এখন রাত জাগা পাখির মতো নির্ঘুমে রাত কাটে। ওর ঘরবন্দি জীবন বিষাদে ভরপুর থাকলেও এভাবেই ওকে বাঁচতে হবে, কারণ সে ধর্ষিতা। ইচ্ছের মলিন মুখ দেখে তোয়া উঠে ইচ্ছের কাছে গেল। ইচ্ছে মন খারাপ করে ওর পুতুলটাকে নিয়ে সিঁড়ি অবধি চলে গেছে। তোয়া গিয়ে ইচ্ছেকে কোলে তুলে নিল। ইচ্ছে একরাশ অভিমান জমিয়ে পড়ল, বাসায় যাব। তোয়া ভ্রুকুচকে বলল, তুই না বললে আমার সাথে খেলবি? ইচ্ছে কোনো কথাই বলছে না, গাল ফুলিয়ে রেখেছে। তোয়া ইচ্ছের গাল টেনে বলল, বাসায় চানাচুর আছে, কেউ খাবে? ইচ্ছে তোয়ার দিকে তাকিয়ে হাসলো। তোয়া ইচ্ছেকে নিয়ে বাসায় ঢুকতে যাবে, ঠিক তখন 3 তলার ভাবি তোয়াকে থামিয়ে বললেন, সেদিন আমাদের রুমের কোণে প্রোটেকশন পড়েছিল,
তাই তুমি লোক দেখে বমি করে আমাদের অপমান করে তবেই ক্ষান্ত হয়েছিলে। আর গত সপ্তাহে ধর্ষকরা এসে তোমার শরীর নিয়ে তাদের খায়েশ মিটিয়ে গেল। তা এখন তোমার এই শরীর নিয়ে ঘৃণা হচ্ছে না, বমি পাচ্ছে না? নাকি নিজের শরীর বলে ঘৃণার জায়গায় মিষ্টতায় পরিণত করছো? তুয়া অশ্রুসিক্ত চোখে মাথা তুলে তাকাতেই পারল না। প্রিয়ম বের হওয়ার সময় ওনার পুরো কথা শুনে তুয়ার পাশে দাঁড়িয়ে বলল, সেই রাগ এতদিন তুলে রেখেছিলেন, তা বেশ ভালো করেছেন। আমিও মানছি সব দোষ তুয়ারই ছিল। সেদিন তুয়া বমি না করে যদি আপনাকে বলতো প্রোটেকশনটা আলমারিতে তুলে রাখতে, তাহলে হয়তো আজ আপনার খুশির কমতি থাকতো না, তাই না? ভাবিটা চোখ গরম করে প্রিয়মের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে উনি চোখ দিয়ে প্রিয়মকে গিলে খাবেন। প্রিয়ম ভাবির দিকে তাকিয়ে আবারও বলল, সে যাই হোক, আপনাকে আমার কি বলে ডাকা উচিত জানি না, আর জানার ইচ্ছেও নেই, তাই কেন সম্বোধন ছাড়াই বলছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, সেদিন টুয়া আপনাকে কিছু না বললেও আজ আমি বলছি, আপনি ওগুলো আলমারিতে তুলে রেখে বিল্ডিং তৈরি করুন। মনে হয় বেশ ভালো মানের বিল্ডিং হবে। ভাবিটার কথা না বাড়িয়ে রেগে চলে গেলেন। তুয়া চলে আসতে যাবে তখন প্রিয়ম বলল, তুমি তো জানো তুমি ধর্ষিতা নও, তাহলে তোমার এত অভিনয়ের কারণ কি? প্রিয়মের কথা শুনে তুয়া হতভাগ হয়ে তাকালো। প্রিয়ম ওর মাকে বের হতে দেখে চুপ করে নিচে চলে যায়। প্রত্যেক আম্মু তুয়াকে দেখে এক প্রকার জোর করে ওনার বাসায় নিয়ে গেলেন। ইচ্ছেও তুয়ার সঙ্গে নাচতে নাচতে গেল। চাঁদ ড্রয়িং রুমে বসে নুডলস খাচ্ছিল আর মুভি দেখছিল। চাঁদের কথা এই বিল্ডিংয়ের কেউ এখনো জানে না। প্রত্যেক আম্মুর সঙ্গে তুয়াকে দেখে চাঁদ বলল, হ্যালো আপু, আমি চাঁদ, এবার ক্লাস 10-এ উঠেছি। আর তুমি? তুয়া জোরপূর্বক হেসে বলল, আমি তুয়া, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। তুয়া চাঁদকে ওদের বাসায় যেতে বলল। চাঁদও হেসে জানালো সে যাবে। তুয়া চাঁদের সাথে টুকটাক কথা বলে উঠে দাঁড়ালো। সত্য এসে পেছন থেকে ইচ্ছেকে করে তুলে বলল, ইচ্ছে মনি, আমার কাছে আসো না কেন? আমি কি খুব পচা? ইচ্ছে প্রত্যেককে দেখে বলল, আমাকে ছাড়ো, আমি সুচ দিব না। প্রত্যয় মিটিমিটি হাসতে হাসতে প্রিয়মকে ডেকে ইঞ্জেকশন আনতে বলল। ইচ্ছে বাঁচার জন্য ছটফট করে তুয়ার কাছে যেতে যাচ্ছে। কারো সাহায্য না পেয়ে ইচ্ছে চিৎকার করে বলল, প্রিয়ম বাঁচাও, প্রিয়ম আমাকে প্রত্যয় মেলে ফেলবে। ইচ্ছে প্রিয়মকে ডাকতে ডাকতে কেঁদে দিল। প্রত্যয় ইচ্ছেকে ওর কোলে বসিয়ে মিষ্টি করে বলল, সরি রাজকন্যা, আমি খুব সরি, আর কাঁদে না। ইচ্ছে কাঁদতে কাঁদতে বলল, না না চলি না, তুমি মেলা পচা, খুব পচা, তুমি আমাদের মেলা দুঃখ দিচ্ছ। ইচ্ছের কথা শুনে চাঁদ আর প্রত্যয়ের আম্মু হাসছেন। প্রত্যয় মন খারাপ করে বলল, সরি ইচ্ছে মনি, আমি তোমাকে আর দুঃখ দিব না। ইচ্ছে তাও ফোপাচ্ছে। প্রত্যয় উঠে চাঁচলের পুরো প্যাকেটটা এনে ইচ্ছেকে দিয়ে বলল, আমি তোমাকে সুচ দিব না ইচ্ছে মনি, আমি শুধু দুষ্টদের সুচ দিব। ইচ্ছে চোখ মুছে চাঁচলের প্যাকেটটা হাতে নিয়ে বলল, সত্যি? একদম সত্যি। ইচ্ছে এতক্ষণে দাঁত বের করে হাসলো। প্রত্যয় হেসে ইচ্ছের গালে আঁতর দিয়ে বলল, ইচ্ছে মনি, তোমার বিয়ে দিব চানাচুর কোম্পানির ছেলের সাথে। ইচ্ছে লজ্জা পাওয়ার ভাব করে বলল, আচ্ছা। ইচ্ছের কথা শুনে সবাই শব্দ করে হেসে উঠল। এরই মধ্যে দুয়া যে কখন চলে গেছে কেউ খেয়ালই করেনি। ইচ্ছে আর প্রত্যয়ের আবার ভাব হয়ে গেছে। তাই ইচ্ছে দুয়ার কাছে না গিয়ে প্রত্যয়ের কাছে থেকে গেল। রনিত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে কেবল বসলো। পলক রনিতের পাশে বসে অন্যদিকে তাকিয়ে বলল, সবাই বলেছে আমাদের বাচ্চা নিয়ে নিতে। রনিত শান্তভাবে পলককে বলল, এখন বাচ্চা চিন্তা করা যাবে না, আর সবাই বললেই যে নিতে হবে এমন তো না। পলক রেগে উঠে দাঁড়িয়ে বলল, যে কেউ এসে বাচ্চার জন্য আমাকে খোঁচায়, এসব আমার অসহ্য লাগে। রনিত উঠে পলককে ওর পাশে বসিয়ে সুন্দরভাবে বলল, তোমার অল্প বয়স, অপরিপক্ক বয়সে বিয়ের কুফল টের পেয়েছো, তার উপরে এখন বাচ্চা নিলে তোমার জন্য রিস্ক হয়ে যাবে। পলক জেদ করে বলল, না, আমি কিছু জানি না, আমি এবার বাচ্চা নিয়ে সবার মুখ বন্ধ করব। পলক কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। আজকে এক পাড়াতো দাদি এসে পলককে বলেছেন। পলকে এসব কথা শুনতে খুব বিরক্ত লাগে। এই জন্য মানুষের মুখ বন্ধ করার জন্য পলক রনিতকে বাচ্চার কথা বলল। কিন্তু যত যাই হোক, রনিত দ্বিতীয়বার ভুল করবে না, কারণ ওর যা শিক্ষা পাওয়ার প্রথম অঘটনে সে পেয়ে গেছে। দ্বিতীয় ভুল করে রনিত পলককে হারাতে পারবে না। এখন পলক রাগ করেছে, কিন্তু পরে ঠান্ডা মাথায় বুঝালে সে নিশ্চয়ই বুঝবে।
অন্যের খোঁজা মারা কথা থেকে বাঁচতে অনেক মেয়ে রাগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাদের জীবনে এই রিস্কের কথা দুবার ভাবে না, ঠান্ডা মাথায় একবারও চিন্তা করে না জীবন গেলে তার যাবে, অন্য কারো আসবে যাবে না। তাই চোরের ভয়ে কলাপাতায় ভাত খাওয়ার কোনো মানেই হয় না। রাত 8টার দিকে প্রত্যয় তুয়ার রুমে দরজায় নক করলো। নক করে বলল, তুয়া, আমি তোমার সঙ্গে 5 মিনিট কথা বলতে চাই। প্রত্যয় সচরাচর রাগ বাড়িয়ে কারো বাসায় ঢুকে না, হয়তো জরুরি কিছুর জন্য এসেছে, তাই তুয়া দরজা খুলে দিল। প্রত্যয় তুয়ার রুমে প্রবেশ করে চারপাশে চোখ বুলিয়ে বেরিয়ে বসলো। তুয়া এখনও রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। সকালের পর থেকে তুয়া একবারও বের হয়নি, খায়ও নি, কারো ডাকে সাড়াও দেয়নি। প্রত্যয় ডাকি দরজা খুলল। প্রত্যয় তুয়াকে বলল, আমার সামনে এসে বসো। তুয়া প্রত্যয় থেকে দূরত্ব বজায় রেখে বসলো। প্রত্যয় শান্তভাবে বলল, তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি, তুমি কি আমার কথাগুলো শুনবে? আমি আদেশ উপদেশ ভাষণ কোনোটাই দিতে আসিনি। তুয়া প্রত্যয়ের দিকে না তাকিয়ে বলল, বলুন। প্রত্যয় মুচকে এসে বলল, অপরাধীর মতো মাথা নিচু করে আছো কেন? চোখ তুলে তাকিয়ে আমার সঙ্গে কথা বলো। তুয়া মাথা নিচু করে একইভাবে বসে রইল। প্রত্যয় বলল, তুমি একজন ধর্ষিতা, তাই না? তুয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তবুও ওর বেহায়া চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। প্রত্যয় ওর ক্ষতটা নতুন করে খোঁজাতে এসেছে জানলে সে কিছুতেই দরজা খুলতো না। প্রত্যয় তুয়াকে আবারও বলল, তুয়া, তোমার শরীরটা অপবিত্র, নোংরা হয়ে তুমি কলুষিত হয়ে গেছো। তুমি বেঁচে থেকে কি করবে? তার চেয়ে তুমি মরে যাও। তুমি মরতে চাইলে আমি নিজে তোমাকে সাহায্য করব। তুমি ধর্ষিতা, ধর্ষণ হওয়ার পর ধর্ষিতাদের বাঁচার কোনো অধিকার থাকে না। তুয়া অবাক হয়ে প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে। প্রত্যয় তুয়াকে কথাগুলো বলতে বলতে উঠে তুয়ার একটা ওড়না এনে পাশ বাঁধিয়ে তুয়ার হাতে ধরিয়ে দিল। প্রত্যয় ওর পকেট থেকে ছোট্ট একটা বিষের বোতল বের করে তুয়াকে দিল। রুমের বাইরে গিয়ে সিরিঞ্জি কিছু এনে তুয়ার সামনে রেখে বলল, কিভাবে মরতে চাও চুজ করো। তুরাক সহ তুয়ার আব্বু আম্মু এসে রুমে দাঁড়ালো। প্রত্যয় তুয়ার পাশে বসে বলল, নাও, এবার তুমি সুইসাইড করো। আমরা দাঁড়িয়ে শুধু দেখবো, কথা দিচ্ছি আমরা কেউ তোমাকে বাধা দিব না। তবে তুমি এখন না সুইসাইড করলে আর কোনোদিনও সুইসাইড করতে পারবে না। এটাই তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। নাও নাও, দ্রুত সুইসাইড করো। আমার আবার একটু পরে ওটিতে ঢুকতে হবে। আজকে ধর্ষিতা তুয়াকে দাফন করে তারপরেই না হয় ওটিতে ঢুকবো। একটু পরে প্রত্যয়ের আব্বু আম্মু আর চাঁদ এসে রুমে উপস্থিত হলো। তুয়া ওনার ফাঁসটা ছুঁড়ে ফেলে শব্দ করে কেঁদে উঠল। তুয়ার আম্মু তুয়াকে ধরতে গেলে প্রত্যয় ওনাকে আটকে দিল। প্রত্যয় তুয়ার হাতে বিষের বোতল তুলে দিয়ে বলল, এটা খাও, আমি গ্যারান্টি দিচ্ছি এটা খেলে তুমি শিওর মরবে। তুয়া বিষের বোতলটা ছুঁড়ে ফেলে কেঁদে বলল, না, আমি মরবো না, মরবো না আমি। প্রত্যয় এবার সিরিঞ্জটা তুলে তুয়ার হাতে পুশ করতে গেল। তুয়া প্রত্যয়ের থেকে দুবার পিছিয়ে উচ্চ শব্দে কেঁদে বলল, না, আমি সুইসাইড করব না, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। প্রত্যয়ের হাতে সিরিঞ্জটা রেখে তুয়ার কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল, তাহলে বাঁচার মতো বাঁচো। ঘর কোনো হয়ে নিজেকে কষ্ট দিয়ে গুটিয়ে নেওয়াকে বেঁচে থাকা বলে না। তুয়া কাঁদতে কাঁদতে প্রত্যয়ের পায়ের কাছে বসে পড়ল। সবাই একে একে এই রুম থেকে চলে গেল। প্রত্যয় তুয়ার কাছে হাঁটু গেড়ে বসে বলল, তুমি বলেছিলে একজন ধর্ষিতাকে সান্ত্বনার বাণী দেওয়া যায়, কটু কথা বলা যায়, গালমন্দ করা যায়। আজ আমি বলছি তাকে ভালোবেসে আপনও করা যায়। আমি এখন তোমাকে আমার ঘরের ঘরণী করার দাবি নিয়ে এসেছি। তুমি কি আমাকে সেই সুযোগটুকু দিবে? তুয়া প্রত্যয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রত্যয়ের চোখ বলছে সে মোটেও মজা করছে না। তুয়া মাথা নিচু করে কাঁদতে থাকলো। প্রত্যয় তুয়াকে আটকালো না, বরং প্রাণ খুলেই কাঁদতে দিল। প্রত্যয় আবারও বলল, তুমি আমাকে বলেছিলে ধর্ষিতাকে দয়া করা গেলেও বউ করা যায় না। আজকে দয়া নয় বরং ভালোবেসে বউ করে নিতে এসেছি। তুয়া কাঁদতে কাঁদতে বলল, পরে আপনার আফসোস হলে? প্রত্যয় আলতো করে তুয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, শরীরের আত্মাকে ছুঁড়ে ফেলে কেউ কখনো বাঁচতে পারে? তুমিই বলো। তুয়া মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। প্রত্যয় মুচকে এসে বলল, চলো তাহলে আমার সামনে সুইসাইড করবে। তুয়া প্রত্যয়কে মৃদু ধাক্কা দিয়ে বলল, না, আমি সুইসাইড করব না। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রত্যয় মাথা নাড়িয়ে বলল, আমি শুনতে পাচ্ছি না। তুমি তো ভীতু, তাই ওয়াদা করেও বলছো না। তাহলে আমি কেন তোমার কথা বিশ্বাস করব? প্রত্যয়ের কথা শুনে তুয়া কান্নারত সুরে বলল, আমি সত্যিই সুইসাইড করব না।
আমাকে আপনার বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা, আমি ওয়াদা করেই বলছি, আমি সুইসাইড করব না। প্রত্যয় তোয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকে জোর দিয়ে আবারও বলল, এবার বিশ্বাস হলো। তুমি সুইসাইডের কথা ভুলেও মাথাতে আনবে না। তুমি বাঁচবে, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। তোয়া কাঁদতেই থাকলো, কিছুতেই ও চোখের অশ্রুধারা থামাতেই পারছে না। তোয়ার এই কান্না হচ্ছে অপ্রত্যাশিত কিছু পাওয়ার কান্না। দুমড়ে মুছে শেষ হয়েও নতুন উদ্যমে এক টুকরো ভরসা নিয়ে বাঁচার প্রবল ইচ্ছে পোষণের কান্না। মানুষ শুধু কষ্টেই কাঁদে না, কাঁদে তো চরম খুশিতেও। মানুষের হৃদয়টাকে যখন অপ্রত্যাশিত কিছু আকাঙ্ক্ষা এসে ছুঁয়ে দেয়, তখনই একজন মানুষ সুখে দুঃখে আপ্লুত হয়ে দু নয়নে অশ্রু ঝরায়। তোয়াকে কাঁদতে দেখে প্রত্যয় মুচকে এসে অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কি আরও কাঁদতে ইচ্ছে করছে? তুয়া বোকার মতো মাথা নাড়ল, অর্থাৎ সে আরো কাঁদবে। তুয়ার হ্যাঁসূচক মাথা নাড়ানো দেখে প্রত্যয় মুচকে এসে বলল, আমার বুকটা তোমার জন্য উন্মুক্ত, তুমি চাইলে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতে পারো। প্রত্যয় কথাটা বলতেই তুয়া প্রত্যয়ের বুকে মুখ লুকিয়ে নিল। তুয়া চাচ্ছিল এখন কোথাও মুখ লুকিয়ে মন ভরে কাঁদতে, চোখের পানের সঙ্গে ওর কষ্টের যাত্রাপথ এখানেই সমাপ্ত করতে। তুয়া প্রত্যয়ের বুকে মুখ লুকিয়ে আগের তুলনায় দ্বিগুণ শব্দে কাঁদতে লাগলো। প্রত্যয় তুয়াকে ওর বাহু ধরে আবদ্ধ করলো না, বরং তুয়া নিজেই প্রত্যয়ের শার্ট খামচে ধরে প্রত্যয়কে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। প্রত্যয়ের মুখ তখন তৃপ্তির হাসি ফুটে উঠল। ড্রয়িং রুমের সবাই চিন্তিত হয়ে বসে আছেন। তুয়া দিন দিন ভেঙে পড়ছে। সে ঠিকমতো খায় না, কথা বলে না, রাত হলে শব্দ করে কেঁদে ওঠে, পাগলামি করে। মেয়েরা তো কষ্ট ওনারা সহ্য করতে পারেন না। তুয়ার আম্মু প্রত্যয়ের আম্মুকে কাঁদতে কাঁদতে এসব কথা জানায়। প্রত্যয় নিজেও এসব শুনে তুয়ার বাসায় আসে আর তুয়াকে সুইসাইডের পথ দেখায়। আমাদের মস্তিষ্কে একবার সুইসাইডের কথা ঢুকে গেলেই সেই চিন্তা মাথাতে বারবার ঘুরপাক খায়। তখন মনে হয় সুইসাইডই সব সমস্যার একমাত্র সমাধান। নিজে থেকে এই চিন্তা মস্তিষ্ক থেকে না সরালে মানুষ এই পদক্ষেপেই গ্রহণ করে। প্রত্যয় টেকনিক ব্যবহার করে তুয়াকে এমনভাবে কাবু করলো, নিজে একা থাকাকালীন সুইসাইড করলেও কারোর সামনে করা যায় না। বাবা মা ভাইয়ের ছলছল চোখের দিকে তাকিয়ে তো নয়। তুয়া যখন বললো সে সুইসাইড করবে না, তখন প্রত্যয় তুয়াকে ওয়াদাবদ্ধ করে নিল। একটু পরে প্রত্যয়ের ফোনের রিংটোন বেজে উঠল। তুয়াকে না সরিয়ে প্রত্যয়ের জামিনের কলটা দেখেই রিসিভ করলো। জামিন বলল, স্যার, আপনাকে দ্রুত হসপিটালে আসতে হবে। ইমার্জেন্সি হার্টের পেশেন্ট এসেছে, খুব গুরুতর অবস্থা। প্রত্যয় তুয়ার দিকে একবার তাকিয়ে বলল, তুমি ডক্টর সোহেলকে বলো প্রাথমিক চিকিৎসা শুরু করতে, আমি এক্ষুনি আসছি। জি স্যার। তুয়া প্রত্যয়ের কথা শুনে কান্না বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। প্রত্যয় বলল, এখন আমার যেতে হবে। তুয়া মাথা নাড়িয়ে যাওয়ার সম্মতি জানালো। প্রত্যয় তুয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, একদম কাঁদবে না। এখন লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে সময় মতো ঘুমিয়ে পড়বে, মনে থাকবে। তুয়া মাথা নাড়ালো। প্রত্যয় হেসে দ্রুত পায়ে বেরিয়ে গেল। প্রত্যয় ড্রয়িং রুমে বসে থাকা সবাইকে বলল, আপনারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আম্মু, আমি এখন হসপিটালে যাচ্ছি, আমার ফিরতে অনেক রাত হবে। আপু, কিছু তো খেয়ে যা। সময় নেই আম্মু। কথাটি বলে প্রত্যয় আর দাঁড়ালো না। সে লিফটের অপেক্ষা না করে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। ইচ্ছে হতে দরজার সামনে বসে খরগোশ নিয়ে খেয়েছিল। ইচ্ছের বাবা ইচ্ছেকে সাদা ধবধবে একটা খরগোশের বাচ্চা এনে দিয়েছে। ইচ্ছে প্রত্যয়কে দেখে দাঁত বের করে হেসে বলল, পুত্তু, দেখো আমার খরগোশ কত সুইট ফুল। প্রত্যয় একবার তাকিয়ে দ্রুত পায়ে যেতে যেতে বলল, খুব সুন্দর ইচ্ছে মনি। ইচ্ছে ভ্রু কুঁচকে কোমরে হাত রেখে বলল, তুমি একটা পচা মানুষ। প্রত্যয় ইচ্ছের কথাটা শুনলই না। সে গাড়িতে উঠে দ্রুত ড্রাইভ করে চলে গেল। প্রত্যয় একজন দায়িত্ববান ডাক্তার। আল্লাহর রহমতে সে মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। প্রত্যয় কখনোই চায় না তার পার্সোনাল লাইফের জন্য কারো প্রাণ নাশ হোক। প্রত্যয়েরও ইচ্ছে করছিল তুয়াকে ওর বুকে আবদ্ধ করে রাখতে, কিন্তু সে যে পেশাতে আছে, সে চাইলেও দায়িত্ব এড়াতে পারবে না। তার বিবেক থেকে দায়িত্ব এড়াতেও দিবে না। রনিতের উপর রাগ করে পলক অন্যদিকে ঘুরে শুয়ে আছে। রনিত পলককে এক টানে ওর দিকে ঘুরিয়ে বলল, আচ্ছা, আমরা বাচ্চা নিব, তবে একটা শর্ত আছে। পলক ভ্রু কুচকে বলল, কি শর্ত? রনিত এক হাতে ভর দিয়ে শুয়ে বলল,
তুমি নিজে মেয়ে খুঁজে আমাকে আরেকটা বিয়ে দিলে আমরা বাচ্চা নেব। কেন? আমি তোমাকে বিয়ে দেবো কেন? কারণ বাচ্চা নিলে তুমি মারাও যেতে পারো। বউ ছাড়া তো আর একা থাকা যায় না, তাই না? তখন তো আমাকে আরেকটা বিয়ে করতেই হবে। তুমি যখন থাকবে না তখন ওই বউকে বুকে জড়িয়ে ঘুমাবো, আদর করব, তাকে ভালোবাসবো। তাই বলছি মরার আগে তুমি এইসব দেখে যাও আর বাচ্চা নিয়ে যাও।